আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই লাইভটার ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আমি কোটা নিয়ে এই লাইভটা করছি। আজকে যেটা দেখতে পারলাম মানে ব্যাপক জনসমাগম হয়েছে। এই যে কিছুদিন আগে আবার কোটাটাকে ব্যাক করে নিয়ে আসার যে মানে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে ছাত্র সমাজ পরিপূর্ণভাবে ফুঁসে উঠেছে এবং আজকে নিদেন পক্ষে বৃষ্টির ভেতরে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আন্দোলন করেছে আজকে রাস্তায়। তো এই জন্যই মনে হলো যে কোটাটা থাকা উচিত কিনা, দেশের সংবিধান যেটা আছে এই যে আমাদের এই সংবিধান, সেই সংবিধানে আসলে কোটা থাকার যৌক্তিকতাটা আছে কিনা এবং ঠিক কোন কোন গ্রাউন্ডে কোটা থাকতে পারে বা না থাকতে পারে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে আমার প্রথম যেটা কথা, এইটা আদালতে বিচারাধীন ব্যাপার, মহামান্য আদালত অবশ্যই এই ব্যাপারে একটা যুক্তিযুক্ত ডিসিশন দিবে বলেই আমার মতামত। আমার এই যে কথাগুলা বলছি এগুলা কিন্তু আদালতের রায়কে নিয়ে না, আদালতের মেরিটকে নিয়ে না, এসব নিয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি না। মূলত এই দেশের একজন নাগরিক হিসেবে কোটাটা থাকা উচিত কিনা সেই ব্যক্তিগত অভিমত আমি ব্যক্ত করব এই ভিডিওতে, মানে পুরোটাই আমার নিজস্ব মতামত। এবং আমার এই নিজস্ব মতামতের পর যখন আমি কথা বলবো অবশ্যই আমি এই সংবিধান থেকে কোট করে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমরা শুরুতেই যদি বলার চেষ্টা করি যে কোটা যে সময়ে ছিল একটা সময় পর্যন্ত, যে কোটার ব্যাপারটা কিন্তু ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা, তারপর ছিল 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% আদিবাসী কোটা এবং মাত্র 1% ছিল প্রতিবন্ধী কোটা, অর্থাৎ টোটাল 56% চলে গেছে কোটায় আর মাত্র 44% আছে মেধায়। মানে যে জায়গায় মেধা হলো 44%, কোটা আছে 56%, এইটা আসলে কোনো অবস্থাতেই লজিক্যাল কোনো ফ্রেমিং হইতে পারে না। গুরুত্বপূর্ণ একটা কথা বলে, আমাদের এই কোটার ব্যাপারটা আসলে সংবিধান স্বীকৃত কিনা, ডিরেক্ট যদি আমি সংবিধানের আলাপে চলে যাই, আমাদের সংবিধানের কয়েকটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো আমি একটু রেফার করার চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের যে সংবিধানটা আছে এই সংবিধানের আর্টিকেল 19, আর্টিকেল 28-1, 28-2, 29-1, এই প্রত্যেকটা আর্টিকেল যদি দেখেন এগুলোর প্রত্যেকটা নোশনটা হলো রাষ্ট্র কারো ওপর কোনো বৈষম্য করতে পারবে না, চাকরি বাকরির ক্ষেত্রেও সবাইকে সমান অধিকার দিতে হবে। মানে এই যে এই 4টা আর্টিকেলের কথা বললাম এটা নোশন কিন্তু খুবই পরিষ্কার। তার মানে ব্যাপারটা হলো তাহলে কোটা যেটা আছে তাহলে কোটার কি কোনো বেসিস আছে, লিগ্যাল বেসিস আছে? অ্যান্সার হইল এটাও বেসিস আছে এই সংবিধানের ভেতরেই। সেই কোটার নোশনটা যেটা আছে, কোটার ব্যাপারটা 28-4 আর্টিকেল এবং 29-3 ক, এই দুইটা আর্টিকেল যদি দেখি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে যে সরকার ইচ্ছা করলে কোনো অনগ্রসর গোষ্ঠীকে কোটা সুবিধা দিতে পারে। তার মানে ব্যাপারটা হলো পারমিসিভ, টেকেন ফর গ্র্যান্টেড কিন্তু না যে দিতেই হবে কোটা, ব্যাপারটা এইটা না। মানে বলা আছে যেটা এই দুইটা আর্টিকেল মানে 28-4 এবং 29-3 ক সংবিধানের, এই দুইটার নোশনটা কি যে সরকার যদি দেয় তাহলে বাধা দেয়া যাবে না, মানে এটা জাস্ট পারমিসিভ একটা ব্যাপার। কিন্তু কেউ যদি মনে করে যে এইটা হলো টেকেন ফর গ্র্যান্টেড, ব্যাপারটা আসলে সঠিক কিছু হইল না। এবং সেটা কোন গ্রাউন্ডে? অনগ্রসর গোষ্ঠীকে, আমাদের সংবিধানের যদি এক্স্যাক্ট শব্দটা আমি বলি সেই শব্দটা হলো অনগ্রসর গোষ্ঠীকে মানে আগায় নিয়ে আসার জন্য, মূল স্রোতে একীভূত করার জন্য সরকার সেই বিশেষ সুবিধাটা দিতেও পারে। এখন কথা হইলো আপনারা যখন মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা চান তার মানে ব্যাপারটা কি এইটা, সাপোজ মুক্তিযোদ্ধা কোটা যেহেতু 30% এটা সবচেয়ে বড় এবং এটা নিয়েই কথাবার্তা হয়, আপনারা কি গণহারে এটা বলতে চান যে মুক্তিযোদ্ধা যারা আছে তারা সবাই অনগ্রসর গোষ্ঠী, অথবা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে যারা ছিল, নাতিপুতি যারা ছিল তারা সবাই অনগ্রসর গোষ্ঠী? এইভাবে কথা বলা আমার কাছে মনে হয় আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করা, কারণ তারা তো সবাই অনগ্রসর গোষ্ঠী না, তারা অনেক সলভেন্ট ফ্যামিলিরও অনেকেই আছে। ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধ করার পরে তাদের প্রথম জেনারেশনের সন্তানদের জেনারেশন যেটা আছে, ইনফ্যাক্ট সেকেন্ড জেনারেশনে চলে এসেছে, তারা অনেকেই এখন অনেক ভালো আছে। আপনি যখন ওই অনগ্রসর অংশকে কোট করে সুবিধা চাইবেন এর মানে আপনি কিন্তু হোলসেলভাবে কি বলার চেষ্টা করছেন, হোলসেলভাবে বলার চেষ্টা করছেন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা সবাই অনগ্রসর। আমার কাছে মনে হয় এটা মহান মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অবমাননাকর পরিস্থিতি। তারপরে আর একটা যদি কথা আমি বলার চেষ্টা করি যে এই যে কোটা, এই কোটাটার প্রায়োগিক দিক যেটা, এই 2024 সাল আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে, এবং স্বাধীনতার বছর থেকে যদি চিন্তা করেন 54তম বছরে আমরা চলে এসেছি।
মুক্তিযুদ্ধ যারা করেছে ওই টাইমে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স যদি 10 থেকে 12 থেকে 14-র ভেতরে যদি থাকে, আজকে স্বাধীনতার 54তম বছরে এসে তাদের বয়স কিন্তু 65 থেকে 70-এর কোটায় চলে গেছে। তার মানে 2024 সালে এসে যখন আন্দোলনটা হচ্ছে, এর মানেটা হইল এটা কিন্তু নিজের সন্তানদের কোটাও না, মূলত নাতিপুতিদের কোটা এনফোর্স করার জন্য এই টাইমে এসে আবার এটা ব্যাক করানো হচ্ছে। এবং নাতিপুতি কোটা কোনো অবস্থাতেই আমার কাছে যৌক্তিক কোনো কিছু মনে হইতে পারে না। দেখুন মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছে, আপনারা জানেন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু যে সাধারণ মানুষের যে বয়সসীমা 30 বছর, তাদের জন্য কিন্তু বয়সসীমা কিন্তু একটু বাড়ানো আছে, 32 বছর করা আছে। মুক্তিযোদ্ধাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত, তারা এটা ডিজার্ভ করে। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কেন কোটা পাবে? আবার নাতিপুতিদের কোটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। একজন মুক্তিযোদ্ধা ধরেন তার 3 থেকে 4টা সন্তান আছে, ছেলে মেয়ে মিলিয়ে, এর প্রত্যেকের আবার 2জন বা 3জন করে করে সন্তান আছে। নাতিপুতি কোটা থাকলে কি হয় জানেন? এই যে নিজেদের সন্তান 3-4 জন আছে, তাদের প্রত্যেকের আবার 3-4 জন করে 2-3 জন করে সন্তান আছে। তার মানে মূলত একজন মুক্তিযোদ্ধার জন্য 10-এরও অধিক কোটা কিন্তু ইউজ হয়। ধরেন সাপোজ আমার নানা মুক্তিযোদ্ধা, তো আমার নানা মুক্তিযোদ্ধা হইলে আমি কেন কোটা পাবো? কিন্তু ইনফ্যাক্ট এটাই কিন্তু হচ্ছে। তার মানে এই মুক্তিযোদ্ধা কোটাটার কিন্তু মানে যেটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে কীভাবে, এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। মানে একটা কোটার বিপরীতে, একজন মুক্তিযোদ্ধার বিপরীতে 10-এরও অধিক কোটা কিন্তু এই জায়গায় বের হয়ে যায়। এটা কিন্তু একটা হিউজ একটা সংখ্যা, এবং এইটা কখনোই থাকা উচিত বলে আমি মনে করি না। এবং আরেকটা ব্যাপার অনেকেই মিস করে যান, আপনারা মনে করেন যে এই কোটা ব্যাপারটা শুধুমাত্র বোধহয় বিসিএস এর জন্য। ব্যাপারটা এই যে সাম্প্রতিক সময়ে আদালত ওই যে 2018-র পরিপত্র যেটা বাতিল করেছে, এর মিনিং যেটা দাঁড়ায় ওই জায়গা থেকে যদি ডিরেক্ট আমি কোট করি, সেটা কিন্তু বিসিএস তো বটেই, যে কোনো সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরির ক্ষেত্রেও কিন্তু এই কোটাটা প্রযোজ্য। তার মানে শুধু বিসিএস এর জন্য না, এই সেক্টরটা কিন্তু হিউজ একটা সেক্টর। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেটা হলো যে এই কোটা কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য কিন্তু এটা তুলে দেওয়া হয়েছিল 2018 সালে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য তো এই কোটাটা ছিল, মানে ওইটা তো তারা অ্যাভেল করতে পারতো। বর্তমানে যেটা আন্দোলন চলছে সেটা কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি, অর্থাৎ নবম গ্রেড এবং 10ম থেকে 13 গ্রেডের জন্য। সো এইটা শুধুমাত্র বিসিএস যারা মনে করছেন তাদের কথাটা কিন্তু সঠিক না, এই জায়গায় কিন্তু স্পেয়ারটা কিন্তু আরও অনেক বড়, এই ব্যাপারটাও মাথায় রাখা উচিত। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথার দিকে যদি আমি চলে যাই, যে আমাদের দেশের মহান মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেকে অবমাননাকর কথাবার্তা বলে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাদের নিজেদের যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, তাদের যদি বিভিন্ন প্রণোদনা দিতে হয়, তাদের যদি বিভিন্ন বৃত্তিমূলক সিস্টেমের ভেতরে নিয়ে যাওয়া হয়, ভাতার পরিমাণ যদি আরও বাড়ানোর দরকার হয়, সেটা আলাদাভাবে করতেই পারে। কিন্তু তাদের নাতিপুতিদের কোটা দিয়ে আসলে তাদের কিভাবে সম্মানিত করা হয়, এই ব্যাপারটা না আমার কাছে খুব একটা লজিক্যাল সেন্স ক্রিয়েট করে না। আর একটা কথা যদি আমি একটু বলার চেষ্টা করি, যে এই জায়গাতে প্রবলেমটা আসলে কোথায় হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এই কোটাগুলো না যেভাবে হোলসেলভাবে প্রয়োগ করা যায়, এইভাবে আসলে খুবই ইলজিক্যাল মনে হয় আমার কাছে। তার কারণ হলো, দেখুন একটা কোটা, একটা ফ্যামিলির একজন যদি কোটা পায়, সাপোজ একজন মুক্তিযোদ্ধার একজন সন্তান কোটা পেয়েছে, ওই পরিবারের যদি এমন হতো যে অন্য কেউ আর কোটা পাবে না, কারণ একজন পাওয়া মানে তো অলরেডি তাদেরকে একটা এক্সট্রা প্রিভিলেজ দিয়ে দেওয়া হলো। কিন্তু দেখবেন একটা পরিবারে যতজন থাকে প্রত্যেকেই কোটা পায়। যদি কোটার প্রয়োগটা অনেক আগে থেকেই এভাবে প্রয়োগ করা হতো যে একটা পরিবারের একজন কোটা পাইলে অন্য কেউ আর কোটা পাবে না, সেটা কিছুটা লজিক্যাল হতে পারতো। আবার একটা কোটা দেখেন একজন ব্যক্তি কিন্তু একবার ইউজ করে না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। একটা ব্যক্তি দেখবেন যে কলেজে ভর্তি হচ্ছে কোটা দিয়ে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে সেম একটা ধরেন মুক্তিযোদ্ধা কোটা দিয়ে, সরকারি চাকরিতে যখন ঢুকছে আবার সে ওই একই কোটা ব্যবহার করছে, তারপর চাকরির প্রমোশনের জন্য আরও বারবার করে ওই একই কোটাটা ইউজ করছে। মানে একটা কোটা কতবার করে ইউজ করবে? যদি এমন হইতো যে জীবনে একটা কোটা একবার ইউজ করলে সে আর অন্য কোনো কোটা ইউজ করতে পারবে না, লাইক মিস্টার এক্স, সে যদি ইউনিভার্সিটিতে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটা ইউজ করে ভর্তি হয়, সে আর কোনো চাকরি বাকরি বা অন্য ক্ষেত্রে কোটা ইউজ করতে পারবে না। এটা কিন্তু হতেই পারতো। কিন্তু কোটার প্রয়োগ কি এইভাবে করা হয়, নাকি একই কোটা বারবার বারবার করে ইউজ করা হয়? এবং দেখুন কোটার এই জাতীয় সুযোগ দেওয়ার স্কোপ আছে জন্যই
অনেক কিন্তু অনেক মুক্তিযোদ্ধা অবশ্যই অনেক মানে সত্যি মুক্তিযোদ্ধা যারা তাদের বেনিফিট পাওয়া উচিত, কিন্তু একই সাথে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে না, এমনও অনেক মুক্তিযোদ্ধার ব্যাপারে পেপার পত্রিকায় রিপোর্টেড হয়েছে যাদের জন্ম ছিল 1971 সালের পরে। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা, এরা কেন ইভলভ হয়েছে? কারণ এই যে এইভাবে মানে চক্রবৃদ্ধি হারে সুযোগ সুবিধা পাওয়া যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এই কারণেই কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যাটাও বেড়ে যায় অনেক ক্ষেত্রে। আর কোটার ব্যাপারটা নিয়ে 2018 সালে যখন আমরা আন্দোলন করেছিলাম, আমিও তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, সেই আন্দোলনটা কিসের ওপরে ছিল? সেই আন্দোলনটা ছিল আমরা চেয়েছিলাম কোটার সংস্কার। সারপ্রাইজিংলি যেটা হলো, কোটা 100% বিলুপ্ত করে দেওয়া হলো। এটা কিন্তু যখন আমরা আন্দোলন করেছিলাম বা তারা যখন আন্দোলন করেছিল, তারা কেউই চায় নাই। সেই 2018 সালে আমরা এপ্রিল মাসে প্রচণ্ড আন্দোলন করে তুলেছিলাম। তো সংস্কারটা চাওয়ার ব্যাপারটা ছিল এইটাই, কারণ কিছু কিছু জায়গায় কোটা থাকতে পারে। যেমন আমার ব্যক্তিগত অভিমত হইল, বর্তমানে নারী কোটা থাকা উচিত না, অ্যাটলিস্ট প্রথম শ্রেণীর কোনো চাকরিতে নারী কোটা থাকা উচিত না। অন্যান্য যে কোটা আছে সেটা থাকা উচিত না, জেলা কোটা থাকা উচিত না। কি থাকতে পারে? প্রতিবন্ধী কোটা যেটা আছে সেটা থাকতে পারে, ট্রাইবালদের যে কোটাটা আছে টু সাম এক্সটেন্ট সেটা থাকতে পারে। মানে সর্বসাকুল্যে এই কোটাটা 5% থাকতে পারে, এর বেশি কোনো অবস্থাতেই না। মানে 95% নিয়োগ অবশ্যই মেধার ভিত্তিতেই হওয়া উচিত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার আমি একটু কোট করতে চাই, যে এই যে কোটা সিস্টেম, এইটা নিয়ে দেখবেন যে আদালতের যে রায়ের পেন্ডিং আছে, সেটা অবশ্যই আদালতের বিচার বিবেচনা করার কথা। কিন্তু এই জায়গায় কয়েকটা ব্যাপার আপনাদের বুঝতে হবে। অনেক ক্ষেত্রে নারী কোটা নিয়ে অনেকে কথা বলে যে নারী কোটা থাকা উচিত, কিন্তু সরকারি চাকরির ভেতরে এই যে দেখুন, কোটা যদি কোনোটাই না থাকে, নারীদের জন্য তো আরও সুবিধা থাকে। যখন আপনি দেখবেন যে 56% কোটাটা রিজার্ভ থাকে, ইনফ্যাক্ট অন্য কোটা যদি নাও থাকে, মুক্তিযোদ্ধাদের 30% কোটা যদি রিজার্ভ থাকে, এই জায়গায় তো সাধারণ নারীরা তো ঢুকতে পারছে না, রাইট? সো কোনো কোটা যদি না থাকে, আদতে নারী কোটারও দরকার নাই, নারীরা আরও ওপেন স্পেসে কম্পিট করার সুযোগ পায়। তা না হইলে তো কম্পিট করার আগেই কোটার জন্য তো আগেই ওইটা সবার জন্য রিজার্ভ হয়ে যায়। এটা তো নারীদের জন্য কোনো এক্সট্রা প্রিভিলেজ কিন্তু তৈরি করে না। এই হিসাবটা কিন্তু মাথায় রাখার দরকার আছে। আর কোটা নিয়ে যখন আপনারা কথাবার্তা বলছেন, আমার দৃঢ় বিশ্বাস মুক্তিযোদ্ধাদের যদি সম্মানিত করার দরকার হয়, অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে বা এমন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছে যারা অনেক কষ্টে দিনাতিপাত করে। মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা যদি জানতো যে বর্তমানে নাতিপুতি কোটার জন্য এই মুক্তিযোদ্ধাটা করা হবে বা তাদের এইভাবে বেনিফিট দাবি করবে, এটা বোধহয় তারাও লজ্জা পেত। তার কারণ হইল, আমি জানি না, আমি আসলে লাইফে এমন কোনো মুক্তিযোদ্ধা দেখি নাই যে যারা এইটা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই কোটাটা চলতে থাকবে, এমন কোনো ভাষ্য আমি কিন্তু মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনিনি। এবং বর্তমান সময়ে এটা কিন্তু সন্তানদের জন্য কোটা না, বর্তমানে যারা আন্দোলন করছে এটা মাথায় রাখবেন, এটা ট্রিক্সটাই হইল এরা কিন্তু ওই নাতিপুতি কোটাটাকে মূলত টার্গেট করছে, এবং নাতিপুতির কোটাটা কিন্তু হিউজ একটা ব্যাপার। এবং আপনারা যে একটা সরকারি চাকরিতে কম্পিট করছেন, যদি এই রকম চক্রবৃদ্ধি হারে মুক্তিযোদ্ধা কোটা যদি ইউজ করা হয়, এটা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের প্রতি প্রচণ্ড বৈষম্যপূর্ণ একটা ব্যাপার, এবং সেটা কিন্তু আমাদের দেশের সংবিধান কখনোই স্বীকৃতি দেয় না। এবং অনেকেই আছেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চান না। যেমন ধরুন, আমি ঘোষণাই দিয়েছি আমি কোনোদিন সরকারি চাকরি করতে চাই না, বা আমার কোনো বর্তমানে সরকারি চাকরি করার ইচ্ছা নাই। তারপরেও কেন আমি কথা বলছি? আমি কথাটা বলছি এই কারণে, এটা হলো জনতার দাবি। অনেক মানুষ আছেন নিজেদের ঘাড়ে যতক্ষণ না পর্যন্ত আঘাত আসে ততক্ষণ পর্যন্ত কথা বলেন না। আমার কাছে মনে হয় কোটা নিয়ে কথা বলাটা আসলে কোনো কেউ চাকরি করবে এজন্যই কথা বলবে, ব্যাপারটা এরকম না। দল মত বয়স নির্বিশেষে প্রত্যেকটা বিবেকবান মানুষের উচিত এই কোটার বিরুদ্ধে কথা বলা। কারণ একটা দেশে স্বাধীনতার 54 বছর পরে এসে মানে কোটার ভিত্তিতে মেজরিটি নিয়োগ পাবে, এটা কখনোই লজিক্যাল হইতে পারে না। বরং প্রত্যেকটা জায়গা থেকে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত, এবং এটা না মানুষের রুটি রুজির ওপরে ডিপেন্ডেন্ট। আপনারা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করেন। একটা স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধার ওপরে এই চাকরিগুলোর নিয়োগের ওপরে ভিন্ন কোনো কথা থাকতে পারে না।
আমি কিন্তু সংবিধানের যে রেফারেন্সগুলো দেখালাম এবং যে পার্সপেক্টিভটা ব্যাখ্যা করলাম, আশা করি আপনারা বোঝার চেষ্টা করেছেন। এবং আমি মনে প্রাণে চাই যে কোটা এইভাবে চালু করে মেধাবীদের যাতে হকটাকে নষ্ট না করা হয়, সাধারণ শিক্ষার্থীদের রুটি রুজির যে ব্যাপারটা সেটা যাতে অবশ্যই আমি এক্সপেক্ট করব যে আদালত যাতে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এবং আপনারা যারা বিবেকবান মানুষ আছেন যার যার জায়গা থেকে এইটা বুঝবার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।